ওয়েলকাম টু ডির একাডেমি। তো আজকে বাকি 20 কোশ্চেনটা বাকি 20 কোশ্চেন আলোচনা হবে। তো এর আগে 20 কোশ্চেন আলোচনা হয়েছে কোনটা যে কেপি কনস্টেবল অ্যান্ড কেপি লেডি কনস্টেবলের যে প্রিলিমস পেপার 1 থেকে 20 নাম্বার জিকে, মানে 20টা জিকে কিন্তু হয়ে গেছে, বাকি 20টা জিকে কিন্তু হবে। কারণ টোটাল নাম্বার কত ছিল জিকে, টোটাল নাম্বার ছিল হচ্ছে 40টা কোশ্চেন, এবং এই 40টা কোশ্চেনের মধ্যে 20টি কোশ্চেন হয়ে গেছে। এবং তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে থাকবে, কারণ প্লে লিস্ট বানানো আছে। ঠিক আছে, প্লে লিস্ট বানানো আছে, তো অবশ্যই প্লে লিস্টটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা ক্লাসটা দেখে নেবে। ওকে, এবং এখানে প্রত্যেকটা প্লেলিস্ট কিন্তু প্রত্যেক ইয়ারের কিন্তু আছে। ঠিক আছে, যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা হয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। এবং আজকে 20টা জিকে কোশ্চেন আলোচনা হবে 21 নাম্বার থেকে 40 নাম্বার অবধি। ওকে, এবং তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে। ওকে, তো যদি আজকে ক্লাসটি শুরু করা যাক, তাহলে দেখো 21 নাম্বার কোশ্চেন কি বলছে। কর্পূর কে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? কর্পূর, দেখো আমরা কর্পূর ব্যবহার করি, কর্পূর, ঠিক আছে। তো কর্পূরটা বাস সরাসরি কি হয়, কোনো কঠিন বস্তুকে আমরা যদি জানি, যদি কোনো কঠিন বস্তুকে যদি আমরা আহ, উত্তপ্ত করি তাহলে কি হয়, পরে তরলে পরিণত হয়, তাই না? তরলে কিন্তু পরিণত হয়, কিন্তু সেটা তরলটাকে যদি আবার ওই হিট দিই, তারপর কি হয়, ওই তরলটা এভাবে বাষ্প আকারে পরিণত হয়, বাষ্প আকারে বায়ুতে মিশে যায়। ঠিক আছে, তাহলে কঠিন তরল গ্যাসীয়, কিন্তু এখানে কর্পূর সরাসরি সরাসরি তরলে পরিণত না হয়, কি হয়, বাষ্পে পরিণত হয়। তো এটাকে কি বলা হয়? এটা বাষ্পীভবন, ঊর্ধ্বপতন, বাষ্পায়ন না স্ফুটন? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। ওকে, ঊর্ধ্বপাতন হবে রাইট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন কি বলছে, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? নরসিংহ বর্মন, প্রথম রাজরাজ, দ্বিতীয় পুলকেশী না তৃতীয় গোবিন্দ? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, তো কি হবে? দেখো, পল্লব বংশ থেকে আমরা জানবো আরো অনেক কিছু কোশ্চেন। তো পল্লব বংশ কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু অবস্থিত ছিল। কোথায় ছিল? দক্ষিণ ভারতে। পল্লব বংশ দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। এছাড়া পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিল সিংহ বিষ্ণু। কে ছিল? সিংহ বিষ্ণু। ওকে, এবং রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল কাঞ্চিপুরম। এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে নরসিংহ বর্মন। তাহলে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? নরসিংহ বর্মন। 23 নম্বর কোশ্চেন কি বলছে, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ কোশ্চেন। মোহাম্মদ বিন তুগলক যদি তুগলক বংশ থেকে আমরা পাই মোহাম্মদ বিন তুগলক, এবং মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থান করেন? দেবগিরি। ঠিক আছে, কোথায় স্থান করেন? দেবগিরিতে। দেবগিরিতে। এবং মোহাম্মদ বিন তুগলকের আমরা কি জানি? মোহাম্মদ বিন তুগলকে আমরা জানি পাগলা রাজা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, পাগলা রাজা কাকে বলা হয়? পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। ওকে, এছাড়া এই যে দেবগিরি থেকে দৌলতাবাদ, ঠিক আছে, এই যে দেবগিরি, এই দেবগিরিটা কোথায় অবস্থিত বর্তমানে? দেবগিরি কিন্তু বর্তমানে আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে, কিন্তু দেবগিরি অবস্থিত। ঠিক আছে, এবং ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? দিল্লির কাজী হিসেবে ইবন বতুতা দিল্লির কাজী হিসেবে ইবন বতুতা দিল্লির কাজী হিসেবে
মোহাম্মদ বিন তুগলকের দরবারে এসেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 24 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? এখানে কি বলছে, তড়িৎ অবিশ্লেষ্য মানে নন ইলেকট্রোলাইট। ঠিক আছে, মানে ইলেকট্রন বহন, ইলেকট্রিক বহন হবে না। ঠিক আছে, তাহলে পেট্রোল, গ্লিসারিন, চিনি দ্রবণ না লবণের দ্রবণ? এই যেগুলো সমস্ত কি, এগুলো তরল পদার্থ, তাই না? এগুলো তো কঠিন না। যেমন পেট্রোল, তেল, গ্লিসারিন একটু তরল ধরনের, চিনি দ্রবণ এবং লবণ এগুলো সবই তরল। তো এইগুলোর মধ্যে কি বলেছে, তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য পদার্থ না, মানে এটা কোশ্চিনটা বলতে চেয়েছে যে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য, এটা কি হবে, তড়িৎ বিশ্লেষ্য। তো এটা রাইট অ্যান্সার হবে লবণের দ্রবণ। ঠিক আছে, এটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো লবণের দ্রবণ। ঠিক আছে, লবণ জলে যদি আমরা ইলেকট্রিক দিই তাহলে কিন্তু ইলেকট্রিক খুব তাড়াতাড়ি প্রবাহিত হয়। 25 নম্বর কোশ্চেন, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি আছে? আমাদের জিহ্বায় কত জোড়া লালা গ্রন্থি আছে? মেনলি আমরা জানি যে 3 জোড়া, তাই না? কয় জোড়া জানি? 3 জোড়া ইজ দ্য রাইট অ্যান্সার। তো 3 জোড়া, সেগুলোর নাম আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই 3 জোড়া কি কি? একটা আছে তোমার, একটা তোমাদের কি আছে, প্যারোটিড, তাই না? প্যারোটিড আছে। 2 নাম্বার আমি লিখে দিই, 2 নাম্বার কি হবে? 2 নাম্বার হবে সাব ম্যান্ডিবুলার। আর 3 নাম্বার হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল। তো এই পেরোটিড কোথায় অবস্থিত? এই পেরোটিড অবস্থিত কানের, কানের পাশে। কানের যে আমাদের যে কান আছে সেই কানের পাশে কিন্তু তোমরা কানের সামনে তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, কানের সামনে বা পাশে কিন্তু তোমরা এই পেরোটিড লালা গ্রন্থিটা পাবে। এবং সাব মেন্ডিবুলার কোথায় থাকবে? এটা থাকবে চোয়ালের নিচে। সাব মেন্ডিবুলার কোথায় থাকবে? এটা থাকবে চোয়ালের নিচে। ওকে, এগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট প্রত্যেকটাই, কারণ এখন কোশ্চেন তোমরা বুঝতে পারছো কত ভালো লেভেলের হয়। তো এগুলো অবশ্যই মনে রাখতে হবে। পেরোটি থাকে কানের পাশে, চলে থাকে, এটা থাকবে কি, তার এটা সাব লিঙ্গুয়াল থাকবে জিহ্বার নিচে থেকে সাব লিঙ্গুয়াল। ঠিক আছে, জিহ্বার নিচে। ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে নেবে, মুখস্থ করে নেবে। ওকে, 26 নম্বর কোশ্চেন কি বলছে, যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাহলে এটা তো সহজ কোশ্চেন, এটা কি হবে, যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তু কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ, বল, ভর না ভার? এটা কি হবে? এটা হবে ভার। আমরা কি জানি, কোনো বস্তুর যে পরিমাণে জড় পদার্থ থাকে তাকে কি বলা হয়? যে পরিমাণে জড় পদার্থ থাকে কোনো বস্তুর মধ্যে বা কোনো পদার্থের মধ্যে, যে পরিমাণে জড় পদার্থ থাকবে তাকে বলা হয় ভর। কিন্তু যখনই চলে আসবে যে অভিকর্ষ আকর্ষণ বা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তখনই কিন্তু এটা হয়ে যাবে কি, ভার। এর আগেও কিন্তু আমি বলেছিলাম। তো ভার হবে রাইট অ্যান্সার। আর বহিঃকর্ষজ ত্বরণ হচ্ছে কোনো বস্তুকে উপর থেকে নিচ বা কোনো উপরে বস্তু কোনো তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা পাথর নিলে, পাথর থেকে উপরে ঢিল মারে কাছের দিকে ছুড়ে দিলে, এবং সেই অভিকর্ষজ ত্বরণ হচ্ছে উপরে কি হয়, উপরে হচ্ছে মানে যে বলটা যত স্পিডে নামে আসে, যে যত সময় আসে, সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যত কাছে হবে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে যত কাছে আসবে তত কি হয়, তার বেগটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এটা হলো অভিকর্ষজ ত্বরণ। আর বল, বল কি, কোনো বস্তুকে তুমি যে মানে এক জায়গায় আছে সেটাকে তুমি ঠেলছো, যে বল প্রয়োগ করছো, এটাই হচ্ছে বল অ্যাকচুয়ালি। ওকে, 27 নম্বর কোশ্চেন কি বলছে যে 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তো 1938 সালে একটা বসেছিল, এবং 1939 সালে কিন্তু আরেকটি অধিবেশনে, কংগ্রেস কংগ্রেস অধিবেশনে কিন্তু সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিল।
এই 1939 সালে এটা অধিবেশনটার নাম কি? এটা অধিবেশন হলো ত্রিপুরী অধিবেশন। এটা কি হবে? এটা হবে 1939 সালে ত্রিপুরী অধিবেশন। এবং যদি বলে 1938 সালে, তাহলে এটা হবে হরিপুরা। তো রাইট অ্যান্সার হবে হরিপুরা। তাহলে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট করে আসে যে 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচন? এটা হবে হরিপুরা। এটা হবে 1938 সালের প্রথম। তারপর সেকেন্ড হয় 1939 সালে পট্টবি সীতারামাইয়াকে হারিয়ে। ঠিক আছে, 1939 সালে পট্টবি সীতারামাইয়াকে হারিয়ে ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন। নেক্সট 28 নম্বর কোশ্চেন, ছত্তিশগড় রাজধানীর নাম কি? দেখো বিভিন্ন রাজ্যের রাজধানী কিন্তু পরীক্ষায় আসছে, তোমরা দেখেছো, এর আগেও তোমরা দেখেছো এবং এখানেও আছে। তো এটা কি হবে? ছত্তিশগড় রাজ্যের রাজধানী হবে রায়পুর। ঠিক আছে, ছত্তিশগড় রাজধানী কি হবে তাহলে? রায়পুর। তাহলে ভোপাল যে আছে, ভোপাল কোথাকার রাজধানী? ভোপাল হলো মধ্যপ্রদেশের রাজধানী। মধ্যপ্রদেশের রাজধানী। এবং মধ্যপ্রদেশে কি থাকে? মধ্যপ্রদেশে সবচেয়ে কি থাকে? বনভূমির পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, বনভূমির পরিমাণ বেশি থাকতে হবে মধ্যপ্রদেশ। এবং এগুলো কিন্তু রাজধানীর নাম না, এগুলো হচ্ছে শহরের নাম। ঠিক আছে, নেক্সট চলে যাব 29 নম্বর কোশ্চেনে। প্রমাণ চাপ ও উষ্ণতায় এনটিপি এর 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? তো এটা মুখস্থ করে রাখতে হবে যে প্রমাণ চাপ ও উষ্ণতায় এনটিপি বা 1 গ্রাম মোলের কোনো গ্যাসের আয়তন কি হবে? এটা হবে 22.4 লিটার। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখবে, 22.4 লিটার ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি? তো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমাদের, তো এটা আমি আগে অ্যান্সারটা দিয়ে দিই, কি হবে এটা রাইট অ্যান্সার? তো এটার অ্যান্সার হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে হয়েছে? এই ইম্পেরিয়াল ব্যাংকটা বর্তমান নাম যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কত সালে তার নামকরণ করা হয়েছিল? এটা নামকরণ করা হয়েছিল 1955 সালে। ঠিক আছে, এছাড়া আমরা যদি জানি আরবিআই স্টাবলিশড, আরবিআই আরবিআই কত সালে প্রতিস্থাপিত হয়েছিল? আরবিআই স্থাপিত হয়েছিল বাপু, স্থাপিত হয়েছিল কত সালে? আরে ভাই, কত সালে? 1935 সালে। ঠিক আছে, আরবিআই স্থাপিত হয়েছিল। এছাড়া যদি বলে আরবিআই 1949 সালে, 1949 সালে কিন্তু জাতীয়করণ হয়েছিল, এটা মনে রাখবে। তাহলে আরবিআই কত সালে জাতীয়করণ হয়েছিল? 1949 সালে। এবং আরবিআই স্টাবলিশ বা স্থাপিত হয়েছিল হচ্ছে 1935 সালে। এই দুটো সাল খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যদি বলে আরবিআই এর বর্তমান গভর্নর, হুম, আরবিআই এর বর্তমান গভর্নর কে আছেন? তাহলে কি হবে? সঞ্জয় মালহোত্রা। কে আছে? সঞ্জয় মালহোত্রা বর্তমান আছে। এটা চেঞ্জ হয় তো এটা তো অবশ্যই মনে রাখবেন, এটা একটু আপডেট করে নিতে হবে পরীক্ষার আগে। ঠিক আছে, সঞ্জয় মালহোত্রা। 31 নম্বর কোশ্চেন, ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখো স্পোর্টস রিলেটেড কিন্তু পরীক্ষায় বারবার আসে, তোমাদেরকে বলে দিয়েছি। অবশ্যই স্পোর্ট কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো স্পোর্টস রিলেটেড দেখো, ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা লন টেনিস, গলফ, ক্রিকেট না বাস্কেটবল? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে গলফ। ঠিক আছে, গলফ খেলার সাথে যুক্ত হচ্ছে ক্যাডি। এছাড়া যদি হকির সাথে যুক্ত একটি ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে পেনাল্টি কর্নার, কে সবাই বলবে যেটা ফুটবলের সাথে। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদেরকে এটাই দিবে, ফুটবলের সাথে নয়। তাহলে পেনাল্টি কর্নার এটা হবে হকি খেলার সাথে যুক্ত, হকি খেলার সাথে যুক্ত। ঠিক আছে, এটা কিন্তু স্টার মার্ক। ঠিক আছে, 32 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? দেখো কেন্দ্রীয় সরকারকে কি বলছে? আইন বিষয়ক। ঠিক আছে,
আর একটা আছে রাজ্য সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। এই যদি বলে কেন্দ্রীয় সরকার তাহলে হবে সুপ্রিম না অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, কি হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর যদি বলে রাজ্য সরকার, ঠিক আছে, রাজ্য সরকার, এখানে শুধু চেঞ্জ করতে হবে কোথায়, এই জায়গাটায় চেঞ্জ করবে, শুধু কেন্দ্রীয় জায়গায় শুধু রাজ্য সরকার যদি বলে তাহলে অ্যান্সার কি হবে, রাজ্য সরকারকে আইন পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সময় কোন পদ্ধতি তৈরি করা আছে, এটা অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এগুলা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে রাখবে। এবং অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর্টিকেল নাম্বার হচ্ছে মনে রাখবে আর্টিকেল 76। শিখদের পঞ্চকোকার ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন, কোন ধর্মগুরু, শিখদের যে পঞ্চক কার কার ধারণ, পঞ্চক কারদের ধারণ, সেটা কি ধর্মগুরু দেন, এটা হবে গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং ইজ দ্য রাইট অ্যান্সার। গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের দশম গুরু, গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের দশম গুরু। 34 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোটিন সংশ্লেষে সহায়তা করাকে কোষ গহ্বর, সেন্ট্রোল, লাইসোজোম না রাইবোজোম, তো এটা কি হবে, এটা হবে লাইসোজোম, লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়, লাইসোজোম হবে না, রাইবোজোম হবে, ইজ দ্য রাইট অ্যান্সার। রাইবোজোমকে বলা হয় প্রোটিন সংশ্লেষে সহায়তাকারী এবং লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়, লাইসোজোমকে, ঠিক আছে, সরি, কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। কোষ গহ্বর প্রাণী কোষে কম থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে, ঠিক আছে, বড় বড় আকারে থাকে। প্রাণী কোষে কি থাকে, ছোট ছোট থাকলে থাকে, কিন্তু কোন কোষে নাও থাকতে পারে। নেক্সট 35 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা এর সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে, ঠিক আছে, তো প্রেয়াম্বেল, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, আর একটা ছিল কি সংহতি, ঠিক আছে, আর একটা যুক্ত হয়েছিল এর সাথে, আর একটা কি হয়েছিল সংহতি। তাহলে ভারতের সংবিধান কোন সংবিধানের সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দ যুক্ত করা হয়েছে, তো এটা রাইট অ্যান্সার কি হবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং কত সালে, এটা হবে 1976 সালে, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই তিনটি শব্দ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি যুক্ত করা হয়েছে। 36 নম্বর কোশ্চেন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, আসানসোল, বীরভূম, পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান, তো এটা রাইট অ্যান্সার কি পশ্চিম বর্ধমান হবে রাইট অ্যান্সার। এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আছে, কিন্তু পশ্চিম বর্ধমান ইম্পর্টেন্ট, না পশ্চিম বর্ধমানে হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা অনেকেই ভুল করেছিল, তো রাইট অ্যান্সার হবে পশ্চিম বর্ধমান, ওকে। 37 নম্বর কোশ্চেন, নিচের কোন পদটি প্রত্যক্ষ কর, একটা থাকে পরোক্ষ কর, একটা থাকে আর একটা থাকে কি প্রত্যক্ষ কর, তো প্রত্যক্ষ কর 9, ঠিক আছে, কি বলছে, তো 9 বলছে। তো সম্পত্তি কর, আয়কর, জিএসটি, কর্পোরেশন কর, এটা রাইট অ্যান্সার কি হবে জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তাহলে জিএসটি ফুল ফর্ম কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তো জিএসটি হবে পরোক্ষ কর, কি হবে এটা প্রত্যক্ষ কর নয়, এটা কি হবে পরোক্ষ কর। আর বাকি যে আছে সম্পত্তি কর, আয়কর, কর্পোরেশন কর, এগুলো কি হবে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। 38 নম্বর কোশ্চেন, ওরাইজা সেটাইভা নিম্নলিখিত কোন বিজ্ঞানসম্মত নাম, দেখো অন্য সাধারণত বিজ্ঞানসম্মত নাম পরীক্ষা দেয় না, কিন্তু এবার দিয়ে দিয়েছে, তো অবশ্যই বিজ্ঞানসম্মত নামগুলো তাহলে পড়তে হবে। তাহলে ওরাইজা সেটাইভা হলো একটা ধানের
ধানের কিন্তু বিজ্ঞানসম্মত নাম। এছাড়া মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট। মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেপিয়েন্স। কি হবে? হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স হবে রাইট অ্যান্সার। মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেপিয়েন্স। বাঘেরটা মনে রাখবে। বাঘের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা, প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস হবে বাঘের। আর যদি বলে সিংহ, সিংহ হবে প্যান্থেরা লিও। ঠিক আছে, সিংহ বললে প্যান্থেরা লিও। আর যদি বলে মাকড়সা, না মাকড়সা কেন বলবো, আরশোলা। ঠিক আছে, আরশোলা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আরশোলা হবে পেরি প্লেনেটা আমেরিকানা। ঠিক আছে, পেরি প্লেনেটা আমেরিকানা। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 39 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? তাহলে বাংলার আকবর কে ছিলেন, বাংলার আকবর কাকে বলা হতো নামে পরিচিত? তো এটা রাইট অ্যান্সার হবে হুসেন শাহ। ঠিক আছে, হুসেন শাহ। লাস্ট 40 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? অ্যামিবা। এখানে কি বলছে? নয়। তাহলে অ্যামিবা কি? অবশ্যই এককোষী প্রাণী। ফিতাকৃমি, ফিতাকৃমি ভাবার আছে। ব্যাকটেরিয়া, অবশ্যই ব্যাকটেরিয়া এককোষী প্রাণী হয়। নীলাভ সবুজ শৈবালও এককোষী প্রাণী হয়, কিন্তু ফিতাকৃমি কিন্তু এককোষী প্রাণী নয়। ঠিক আছে, ফিতাকৃমি কি? বহুকোষী বা একের বেশি প্রাণী, বহুকোষী প্রাণী। ওকে, তো এইটা হবে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস, তোমাদের অবশ্যই কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরা চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করবে, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার তোমাদের এই যে আহ, হলো প্রিলিমসের, এবার কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল কি হবে, মেইনসের কিন্তু এরপরে আলোচনা করা হবে। ক্লাসটি ভালোভাবে আলোচনা করবে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে লাইক করবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন হলো। তো আজকের মতো এটুকুই, পরে ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।